নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ। এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস 9 আমি ডিসকাস করছিলাম। প্রথম চ্যাপ্টার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। চ্যাপ্টার নাম্বার 2তে আমরা আগের দিন হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কে পড়েছি। বাকি যে অংশটা ভারতের যে ফিজিক্যাল ডিভিশনের চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিজিক্যাল ফিচার অফ ইন্ডিয়া, ভারতের যে আঞ্চলিক বিভাগ প্রাকৃতিক বিভাগ, সেই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যেখানে হিমালয় পর্বত শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি। আমরা আগের দিন যেখানে আমি শেষ করেছি সেখানে বলেছিলাম যে এই পাহাড়গুলোকে একটা ভালো ম্যাপের সাহায্যে দেখবো। এখানে দেখতে পাচ্ছ মিজো পাহাড়, আমরা এইগুলো সম্পর্কে আগের দিন পড়ছিলাম। মিজো পাহাড়, এখানে রয়েছে হচ্ছে নাগাল্যান্ডের নাগা পাহাড়। ওকে, নাগা পাহাড়, এটা হচ্ছে পাটকই-বুম পাহাড়। পাটকই-বুম পাহাড় এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। যেটা আমরা দেখেছিলাম যে হিমালয় পর্বত শ্রেণী একদম পূর্ব দিকে অরুণাচল প্রদেশের এই অঞ্চলে এসে এরকম ভাবে বেন্ড হয়ে গেছে নিচের দিকে, দক্ষিণ দিকে বেন্ড হয়ে গেছে, সেই জায়গাটা আমরা দেখছিলাম। এবার এখান দিয়ে আমরা আগের দিন দেখেছিলাম যে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হচ্ছে। এই দুটো অংশকে ভাগ করে দিয়েছে ব্রহ্মপুত্র নদী। আমরা যদি দেখি পাটকই-বুম পাহাড় এবং মাঝখানে এখানে হিমালয়ের যে মেন অংশ, এই দুটোর মাঝখানে একটা গ্যাপ রয়েছে, যে গ্যাপটার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করছে। আমি প্রথমে ভেবেছিলাম হিমালয়ের উৎপত্তি এবং এইগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে আলোচনা করব আজকের ক্লাসে, কিন্তু সেটা করছি না। তার কারণ ক্লাস 11-এর যে বইটা রয়েছে আমি দেখলাম জিওগ্রাফিতে এনসিইআরটি, সেখানে এই জিনিসগুলোই, যে চ্যাপ্টারগুলো এখন পড়ছো সেইগুলো আরো ডিটেলসে আলোচনা করা হয়েছে। তো এনসিইআরটির এই একটা ভালো জিনিস, প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে অ্যাডভান্স লেভেলে যাওয়া হয়েছে, যার ফলে সুবিধা হয় ব্যাপারটা বুঝতে। তো সেই জন্য আমি এখানেই যেটুকু অংশ রয়েছে ক্লাস 9-এর বইতে, সেইটুকু অংশই তোমাদেরকে বোঝাবো। তো যখন আমরা 11-এর বই পড়বো, 9-এর বই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপর 10, 11-এর বই যখন পড়বো, সেম জিনিসগুলো যখন ডিটেলসে পড়বো আরো সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সেই জন্য যে জিনিসগুলো এখানে আলোচনা করা হচ্ছে না, যেমন এই উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল, সেটা সম্পর্কে এখানে খুব একটা ডিটেলসে আলোচনা করার নেই। এইটুকুই রয়েছে যেটুকু আমি আগের দিন আলোচনা করেছি। তো সেই অবধি রেখে দিচ্ছি, পরে আবার এগুলো সম্পর্কে জানবো। তো চলো, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নর্দার্ন প্লেন, ভারতের উত্তরের সমভূমি অঞ্চল। এখানে হিমালয়ের উৎপত্তিও ঠিক করে বলা হয়নি। এই নর্দার্ন প্লেনটাও সেই জন্য একটু বুঝতে হয়তো অসুবিধা হবে, সেই জন্য আমি একটা এখানে ডায়াগ্রাম ছোট করে বানাচ্ছি জাস্ট বোঝার সুবিধার্থে। যেরকম বললাম, এগুলো সম্পর্কে ক্লাস 11-এ ডিটেলসে আলোচনা করা হয়েছে। দেখো, একটা টাইমে ভারতের যেখানে হিমালয় পর্বত শ্রেণী রয়েছে এবং উত্তরের সমভূমি অঞ্চল রয়েছে, সেই জায়গাতে কোনো এই সমস্ত অংশ ছিল না। সেখানে একটা সমুদ্র ছিল যেটার নাম হচ্ছে টেথিস। ঠিক আছে, এবার টেথিস সমুদ্রের একদিকে ছিল একটা ভূমিভাগ যেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এর ওপরেই আজকে ভারতের যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটা তোমরা দেখেছো ম্যাপে, আমি এই চ্যাপ্টারেই রয়েছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, সেটা অ্যাকচুয়ালি এই গন্ডোয়ানা ল্যান্ডের ওপর অবস্থিত ছিল। তারপরে ছিল টেথিস সাগর, এদিকে একটা ভূমিভাগ ছিল যেটার নাম ছিল হচ্ছে আঙ্গারা ল্যান্ড। আঙ্গারা লিখলাম সংক্ষেপে, আঙ্গারা ল্যান্ড নাম ছিল। তো হিমালয় পর্বত শ্রেণী বা উত্তরের সমভূমি অঞ্চল এইগুলো কোনোটাই ছিল না। এবার একটা টাইমে কি হচ্ছে, টেথিস সাগরের মধ্যে পলি জমা হচ্ছে। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে টেথিস সাগর ধীরে ধীরে পলির মাধ্যমে ভরাট হতে শুরু করছে। তার ফলে এই যে টেথিস সাগরের যে নিচের অংশটা, সেটা নিচের দিকে চাপ দিতে শুরু করছে এবং এর ফলে আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড এটা একে অপরের দিকে আসতে শুরু করে। যার ফলে কি হচ্ছে, এই যে পলি যেটা জমেছিল সেটাতে একটা বেন্ড তৈরি হয়ে যাচ্ছে, একটা বিভাজন, বাংলাতে কি বলা যেতে পারে, তরঙ্গের মতো একটা আকার সৃষ্টি করছে এরকম ভাবে, যেটা আমরা জানি আজকে হিমালয় পর্বত। তো এইভাবে হিমালয় পর্বতের উৎপত্তি হয়েছে। ভালো কথা, হিমালয় পর্বত এইভাবে উৎপত্তি হলো। কিন্তু ভারতের যে উত্তরের সমভূমি অঞ্চল, সেটার উৎপত্তি কিভাবে হলো? দেখো, যখন হিমালয় পর্বতের উত্থান হয়ে যায়, ধরো এটা হিমালয় পর্বত, ঠিক আছে, এটা হিমালয় পর্বত, ঠিক আছে, এটা হচ্ছে হিমাদ্রি, এই চাই লিখলাম, এটা হচ্ছে হিমাদ্রি, এটা হিমাচল হিমালয়, হিমা লিখলাম, আর এটা হচ্ছে শিবালিক হিমালয়, SW লিখলাম। ঠিক আছে, তিনটে এরকম শাখার উৎপত্তি হচ্ছে। কিন্তু
তারপরেই যেখানে শিবালিক পর্বত শেষ হচ্ছে সেই জায়গাতে তখনও পর্যন্ত টেথিস সাগর থেকে গেছিল। ঠিক আছে, যতটুকু হিমালয় উৎপত্তি হয়েছে সেটা তো গেল, বাকি যেটুকু অবশিষ্ট তেথিস সাগর সেটা তখনও পর্যন্ত থেকে গেছিল। তারপর থেকে শুরু হচ্ছে যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, ডেক্কান প্ল্যাচু, সেই জায়গাটা শুরু হচ্ছে। তো তখনও পর্যন্ত এই অংশটা তৈরি হয়নি, সমভূমি অঞ্চলটা। এবার কি হচ্ছে, শিবালিক থেকে হিমালয় পর্বত থেকে একাধিক নদী এসে প্রবাহিত হয়ে এই টেথিস সাগরের যে অবশিষ্ট অংশ সেখানে পড়তে শুরু করছে। অন্যদিকে দাক্ষিণাত্য মালভূমির থেকে একাধিক নদী এসে এই টেথিস সাগরে পড়তে শুরু করছে, এবং যখনই নদীগুলো এসে টেথিস সাগরে পড়ছে তার সঙ্গে নিয়ে আসছে নুড়ি, বালি, কাঁকড় ইত্যাদি, যেগুলোকে আমরা পলি বলতে পারি। ঠিক আছে, এই দুটো জায়গা থেকেই পলি এসে এখানে জমা হতে শুরু হচ্ছে, এবং জমা হতে হতে একটা টাইমে হচ্ছে কি এই অংশটা ভরাট হয়ে যাচ্ছে। পুরো যে টেথিস সাগরের যে অবশিষ্ট অংশটা সেটা ভরাট হয়ে গিয়ে একটা সমতল ভূমি তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল। এই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেলসে আরো কিছু জিওগ্রাফিক্যাল টার্ম দিয়ে তোমাদের জানতে হবে, যেটা আমি এখন ডিটেলসে যাচ্ছি না, কারণ যেটা দেখলাম 11-এর সমস্ত কিছুই বলা হয়েছে। যাই হোক, নর্দার্ন প্লেন সম্পর্কে এখানে যেটা বলা হচ্ছে, দ্য নর্দার্ন প্লেন হ্যাজ বিন ফর্মড বাই দ্য interplay of the three major river system, namely the Indus, the Ganga and the Brahmaputra along with their tributaries। এইটুকু অংশে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উত্তরের যে সমভূমি অঞ্চল সেটা কিভাবে গঠিত হয়েছে, সেটা গঠিত হয়েছে মূলত তিনটে নদীর সঞ্চয় কাজের ফলে। তো সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী, এই তিনটে নদীর সঞ্চয় কাজের ফলে এই উত্তরের সমভূমি অঞ্চলটা তৈরি হয়েছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা তোমরা এখান থেকে পেতে পারো সেটা হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল কি ধরনের কি ভৌগোলিক কারণে তৈরি হয়েছে, সেটাকে বলবে নদীর সঞ্চয় কাজের ফলে এটা তৈরি হয়েছে। দিস প্লেন ইজ ফর্মড অফ আলুভিয়াল সয়েল। আলুভিয়ালের বাংলা হচ্ছে পলি মাটি। তো এটা পুরো পলি মাটির সাহায্যে তৈরি হয়েছে। কিভাবে, সেটা আমি একটু উপরে ছবিতে ডায়াগ্রামে দেখালাম। সেইভাবে পলি জমা হতে হতে আলটিমেটলি এই যে সমভূমি অঞ্চলটা সেটা তৈরি হয়েছে। দ্য ডিপোজিশন অফ alluvium in the west basin lying at the foothill of Himalaya over million of years। এবং এই যে ছোট আমি যেটা বললাম খুব কম টাইমে বললাম, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়নি, বহু বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে এইভাবে জমা হতে 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 ফাইনালি যে আজকের সমভূমি অঞ্চলটা হিমালয়ের পাদদেশ অঞ্চল থেকে শুরু হচ্ছে, বিন্ধ্য পর্বত অব্দি রয়েছে, সেই পুরো অংশটা এই লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে। It's spread over an area of 7 lakh square kilometer। ফার্স্ট ইম্পর্টেন্ট ডেটা পয়েন্ট যেটা এখানে আমি মার্ক করছি, এটা একটু বড় হয়ে গেছে এবার, ঠিক আছে, 7 লাখ স্কোয়ার কিলোমিটার। তো এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ এগুলো চলে আসে যে কত এই যে উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল এটার এরিয়া কত। আমরা এরিয়া বলবো 7 লক্ষ বর্গ কিলোমিটার। দ্য প্লেন বিং অ্যাবাউট 2400 কিলোমিটার লং অ্যান্ড 240 to 320 কিলোমিটার ব্রড। এগেন নেক্সট ডেটা পয়েন্ট এখান থেকে তোমরা পাচ্ছ, লম্বায় এটা 240 কিলোমিটার এবং চওড়া 2400 কিলোমিটার এবং চওড়াতে 240 থেকে 320 কিলোমিটার এটার দৈর্ঘ্য প্রস্থ। ওকে, এই অবধি দাঁড়িয়ে আমরা একটু ম্যাপের দিকে যাই, তাহলে আমরা ম্যাপটাও বুঝে যাব সাথে সাথে। এই যে অংশটা সেটাকে আমরা বলছি এইখানে হিমালয় শেষ হচ্ছে, এটা হিমালয় শেষ হচ্ছে, এই যে বাউন্ডারিটা হিমালয়ের, এখানে হিমালয় শেষ। এবার এইখানে রয়েছে হচ্ছে বিন্ধ্য পর্বত, এইটা হচ্ছে আমাদের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বাউন্ডারি। ওকে, এটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বাউন্ডারি, এই অবধি রাখলাম। ওকে, এবার এই যে অংশটা দেখতে পাচ্ছ নর্দার্ন প্লেন বলে লেখা, এই জায়গাটারই কথা বলছি। এখানে আগে এখানে টেথিস সাগরের অবশিষ্ট অংশটা ছিল এবং সেটাই ধীরে ধীরে জমা হচ্ছে, এদিক থেকে নদী আসছে, এদিক থেকে নদী আসছে, এরকম করতে করতে আলটিমেটলি এই যে পুরো জায়গাটা সেটা পলি মাটিতে পরিণত হচ্ছে এবং এটাকেই আমরা উত্তরের সমভূমি অঞ্চল বলছি। এবার ক্লিয়ার যে কোন জায়গাটা সম্পর্কে আমরা কথা বলছি। সবসময় জিওগ্রাফি পড়ার সময় ম্যাপ পাশে রাখবেই, দরকার হলে নিজেরা এঁকে নেবে, নিজেরা মার্ক করবে। ম্যাপ খুব ইম্পর্টেন্ট, যদি তোমরা ম্যাপ বুঝতে পারো জিওগ্রাফি মুখস্থ করার কাজ 50% হয়ে যায়। তো সেই জন্য আমি বারে বারে বলবো যে ম্যাপ ইউজ করো, আমিও নিজে বারে বারে ম্যাপ ইউজ করব।
তো এখানে কি বলা হচ্ছে, ইজ এ ডেন্সলি পপুলেটেড ফিজিওগ্রাফিক ডিভিশন। এই যে জায়গাটা, প্রথম কথা তো উর্বর পলিমাটি দিয়ে গঠিত, প্রচুর নদ নদী রয়েছে এবং প্রতি বছর এখানে নতুন পলিমাটি জমা হয়, যার ফলে এই জায়গাটা প্রচন্ড বেশি উর্বর এবং তার ফলে এই জায়গার পপুলেশন ভারতের বাকি অংশের থেকে সব থেকে বেশি। এই জায়গাটা ডেন্সলি পপুলেটেড এরিয়া উইথ এ রিচ সয়েল কভার combined with অ্যাডিকুয়েট ওয়াটার সাপ্লাই অ্যান্ড ফেভারেবল ক্লাইমেট। অবশ্যই এগুলো রয়েছে, প্রচুর জল পাওয়া যায় এখানে, ওয়াটার সাপ্লাই, নদী প্রচুর রয়েছে, মাটি খুব উর্বর এবং এখানকার যে জলবায়ু সেটাও সুন্দর। তো সেই কারণে এখানে প্রচুর আমরা জনবসতি দেখতে পাই। ইট ইজ এগ্রিকালচারালি প্রোডাক্টিভ পার্ট অফ ইন্ডিয়া। এটা অবশ্যই সব থেকে বেশি কৃষিকাজ এই জায়গাটাতে হয়। অধিকাংশ যে কৃষিজ পণ্য যেগুলো ভারতে উৎপন্ন হয় তার অধিকাংশটাই এই জায়গা থেকে আমরা পেতে পারি। দ্য নর্দার্ন প্লেন ইজ ব্রডলি ডিভাইডেড ইন্টু 3 সেকশন। এগেন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে উত্তরের সমভূমি অঞ্চল সেটাকে আমরা তিনটে সেকশনে ভাগ করতে পারি। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন ইজ রেফার টু দ্য পাঞ্জাব প্লেন। একটা ভাগের নাম হচ্ছে পাঞ্জাব প্লেন, এবং পাঞ্জাব প্লেন যেটা তো নামের মধ্যেই বুঝতে পারছি মূলত পাঞ্জাব অঞ্চলে এটা রয়েছে, এছাড়াও হরিয়ানাতে রয়েছে। তো এই পাঞ্জাব প্লেন যে অংশটা সেটা সিন্ধু নদী এবং তার উপনদী শাখা নদীরা তৈরি করেছে। ইন্দাস অ্যান্ড ট্রিবিউটারিজ এটা তৈরি করেছে, উপনদী এবং শাখা নদী সমস্ত সিন্ধু নদের মাধ্যমে। দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য প্লেন লাইজ ইন পাকিস্তান। এই যে পাঞ্জাব প্লেনের অধিকাংশ বড় অংশটা পাকিস্তানে পড়ে যাচ্ছে। ভারতে কিছুটা অংশ রয়েছে, ভারতেও একটা পাঞ্জাব রয়েছে, পাকিস্তানেও একটা পাঞ্জাব রয়েছে। তো পাকিস্তান পাঞ্জাব যে প্রদেশটা সেটা অনেকটা বড়, এই সিন্ধু নদীর যে সমভূমি অঞ্চলটা সেটা বেশিরভাগটা পাকিস্তানে পড়ে যাচ্ছে। দ্য ইন্দাস অ্যান্ড ইটস ট্রিবিউটারিজ হচ্ছে কি কি, সিন্ধু নদীর যে ট্রিবিউটারিজ মানে হচ্ছে উপনদীগুলো, সেগুলোর নাম আমি এখানে মার্ক করলাম না, অ্যাকচুয়ালি আমরা সকলেই জানি এবং পরে আমরা নদ নদীর চ্যাপ্টারে পড়বো। ঝিলাম, চিনাব, রবি, বিয়াস এবং সুতলেজ, এই পাঁচটা নদী প্লাস সিন্ধু নদী। বহু প্রাচীন কাল থেকে এই জায়গাটাকে পাঞ্জাব এই নামটা দেওয়া হয়েছে, যেহেতু এখানে 5টা নদী রয়েছে সেই জন্য। পঞ্চ নদের সমাবেশকে বলা হয় পাঞ্জাব। তো এখানে সিন্ধু নদী এবং তার 5টা উপনদী রয়েছে, সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে। তো এটা বলা হচ্ছে, এবং এই প্রত্যেকটা নদীতে সারা বছর ধরে জল থাকে, কারণ প্রত্যেকটা নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে তৈরি হয়েছে, এবং এতে বরফ গলা জলে এগুলো পুষ্ট, তাই জন্য এখানে জলের অভাব হয় না এবং প্রতি বছর এখানে বন্যা হয় এবং তার ফলে এখানে নতুন পলিমাটি জমা হয়। দিস সেকশন অফ দ্য প্লেন ইজ ডমিনেটেড বাই দ্য দোয়াব। এই যে জায়গাটা, যেহেতু টোটাল 6টা নদী রয়েছে, তাই জন্য এখানে একাধিক দোয়াব দেখা যায়। দোয়াব শব্দটার অর্থ হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী যে অংশ তাকে দোয়াব বলা হয়। 2 নদীর মধ্যবর্তী সমভূমি অঞ্চলকে দোয়াব বলা হয়। এরকম দুটো নদী প্রবাহিত হচ্ছে, এই নদীটাও এখানে কি করছে, পলি জমা করছে, এই নদীটাও এখানে পলি জমা করছে, এরা দুজন মিলে এই মাঝখানের যে সমভূমি অঞ্চলটা সেটা তৈরি করছে। এইরকম যখনই কন্ডিশন হবে সেই জায়গাটাকে আমরা বলবো দোয়াব। তো এখানেও অনেকগুলো দোয়াব রয়েছে। তো সেই দোয়াবগুলোর নাম কি এখানে বলা হয়েছে দেখছি। তার আগে এখানে ডু ইউ নো বলে একটা আলাদা পয়েন্ট করে বলা হয়েছে। এখানে কি বলা হচ্ছে, দোয়াব ইজ মেড আপ অফ 2 ওয়ার্ডস, ডু মিনিং টু অ্যান্ড আব মিনিংস ওয়াটার। তো যেটা দোয়াব শব্দটার কথা বলা হচ্ছে, দোয়াবের ডু যে শব্দটা, এই ডু শব্দটার মিনিং হচ্ছে 2 ওকে, আর এবি আব মানে হচ্ছে আব যে শব্দটা তার মানে হচ্ছে ওয়াটার, জল। সিমিলারলি পাঞ্জাব যে শব্দটা, পাঞ্চ এই শব্দটার মানে 5। একটু আগে বললাম যে নদের সমাবেশ এখানে রয়েছে, সেই জন্য পাঞ্জাব নাম দেওয়া হয়েছে। পাঞ্চ মানে হচ্ছে 5 এবং আব মানে হচ্ছে ওয়াটার, তো জল। তো সেই কারণে এইগুলোর নামকরণ এইভাবে হয়েছে। দ্য গঙ্গা প্লেন এক্সটেন্ড বিটুইন, আচ্ছা এখানে দোয়াবগুলোর নাম বলা হয়নি, পরে ডিটেলসে আবার আলোচনা করা হবে, তখন তো আমরা জানবো এই দোয়াবগুলো। এখানে টোটাল 6টা নদী রয়েছে, তো 6টা নদীর মাঝখানে টোটাল 5টা দোয়াব রয়েছে, সেগুলোর পরে জানবো। যাই হোক, এখানে কি বলা হচ্ছে, দ্য গঙ্গা প্লেন, আচ্ছা এখানে একটা আমি ভুল করেছি, এইটুকু অংশ পড়ার পরে ডাইরেক্ট এদিকে চলে গেছি, ঠিক আছে। এখানে নিচে একটু কিছু বলা হয়েছে, সেটা আচ্ছা পড়ে নিচ্ছি, আগে এইটুকু অংশ পড়ে নি, ঠিক আছে। আগে এইটুকু, এটা যেটা বাদ চলে গেছে সেটা পড়ি, তারপরে বাকিটা পড়ছি। দ্য রিভার কামিং ফ্রম নর্দার্ন মাউন্টেন আর ইনভলভ ইন ডিপোজিশনাল ওয়ার্ক। অ্যাকচুয়ালি আমি এটা বুঝিয়েই দিয়েছি, যেটা এখানে বলা হয়েছে যে এই সমভূমিটা কিভাবে তৈরি হচ্ছে সেটাই এখানে বলা হচ্ছে। যে উত্তরের
পার্বত্য অঞ্চল থেকে যে নদীগুলো আসছে সেগুলো ডিপোজিশনাল ওয়ার্ক করছে। ডিপোজিট মানে কি? ডিপোজিট মানে পলি সঞ্চয় করা। তো পলি সঞ্চয়ের যে কাজটা করছে তার মাধ্যমেই এই যে বৃহৎ সমভূমি, উত্তরের যে বৃহৎ সমভূমি সেটা তৈরি করছে। ইন দ্য লোয়ার কোর্স ডিউ টু জেন্টল স্লোপ দ্য ভেলোসিটি অফ দ্য রিভার ডিক্রিজ হুইচ রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ রিভারাইন আইল্যান্ড। এই জিনিসটা একটু বোঝার রয়েছে যে দেখো, আমরা যদি ভারতের ভূমিভাগটাকে উচ্চতার বেসিসে একটা ডায়াগ্রাম বানাই, তাহলে কি হিমালয় পার্বত্য অঞ্চল একটু উঁচু, তারপরে কি হচ্ছে সমভূমি অঞ্চল আসছে। সমভূমি অঞ্চল ধীরে ধীরে সমভূমি মানে সমান হবে, সমুদ্র পৃষ্ঠের থেকে সমান হবে। তো ধীরে ধীরে সেটা যখন সমুদ্রের কাছে চলে যাবে, সেইখানে গিয়ে সমুদ্রের তল থেকে সমভূমি অঞ্চলের উচ্চতা খুব একটা বেশি হয় না। ধরো এখানে সমুদ্র রয়েছে, ঠিক আছে, লাল দিয়ে যে জায়গাটা করলাম সেটা হচ্ছে সমুদ্র, এটা সমুদ্র। ওকে, তো যেখানে হিমালয় পার্বত্য অঞ্চল অনেকটা উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে, সেখানে দেখা যাবে যে সমভূমি যে উপকূল অঞ্চলটা, সমুদ্রের উপকূল, সমুদ্রের কাছে যে জায়গাটা, সেটার উচ্চতা খুব বেশি হলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1 থেকে 2 মিটার হয়। ঠিক আছে, এইরকম জায়গাতে আরেকটু পিছনের দিকে হয়তো সেটা 10 থেকে 15 মিটার হবে। সেটা কমতে কমতে একটা টাইমে 1 থেকে 2 মিটারে পরিণত হয়ে যায়। এবার কি হচ্ছে, যখন নদীগুলো প্রবাহিত হচ্ছে, সেই নদীগুলো এখান থেকে যখন আসছে তখন ব্যাপক ঢাল পাচ্ছে, তার ফলে তারা তীব্র বেগে নিচের দিকে নামছে। তার ফলে এই পাহাড়ি অঞ্চলে তারা কোনো সঞ্চয় কাজ করছে না। তাদের সমস্ত সঞ্চয় কাজ হবে কোন জায়গাটাতে? যখন তারা এই উপকূল অঞ্চলের কাছে চলে আসবে। কারণ এই জায়গাতে ভূমির উচ্চতা খুব একটা বেশি হয় না, ঢাল বেশি হয় না। তার ফলে এই নদীগুলোর মধ্যে যে সমস্ত নুড়ি বালি কাকড় ইত্যাদি তারা এতক্ষণ ধরে বয়ে আনছে পাহাড় থেকে, সেটা এখানে এসে তারা আর সমুদ্র অব্দি এগিয়ে নিয়ে যেতে পারে না। তারা কি করে, এর সমুদ্রতে পৌঁছানোর আগেই সেগুলো জমা করতে শুরু করে, এবং এই জমা করার ফলে যেটা তৈরি হয়, রিভারাইন আইল্যান্ড তৈরি হয়। রিভারাইন আইল্যান্ড মানে হচ্ছে নদী গঠিত দ্বীপ তৈরি করে। তোমরা অনেক দ্বীপের নাম পাবে যখন মানে দ্বীপ সম্পর্কে আমরা জানবো যখন আমরা নদীর চ্যাপ্টারটা পড়বো। যেমন এখানে একটা উদাহরণও বলা হচ্ছে মাজুলি দ্বীপ। মাজুলি ইন ব্রহ্মপুত্র রিভার ইজ দ্য লার্জেস্ট, এখানে দাগ দিয়ে দিয়েছি, লার্জেস্ট ইনহ্যাবিটেড রিভারাইন আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি দ্বীপ। নদী দ্বীপ এবং বদ্বীপ বা যেটাকে ইংরেজিতে ডেল্টা বলা হয়, এই দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। নদী দ্বীপ, ধরো নদীটা যেটা প্রবাহিত হচ্ছে তার মাঝখানে যদি কোনো একটা দ্বীপ তৈরি হয়, সেটাকে আমরা বলবো রিভারাইন আইল্যান্ড, অর্থাৎ নদী দ্বীপ। কিন্তু যখন নদীটা গিয়ে সমুদ্রে পতিত হচ্ছে, এটা ধরো সমুদ্রে পতিত হচ্ছে, সেই জায়গাতে যে দ্বীপটা তৈরি হচ্ছে সেটা অনেকটা আকৃতির দেখতে হয়, সেগুলোকে বদ্বীপ বা ডেল্টা বলা হয়। ডেল্টা আর নদী দ্বীপের মধ্যে সব থেকে বড় তফাৎ যেটা হবে, ডেল্টা মানে বদ্বীপের একটা অংশ সমুদ্রের দিকে থাকবে, একটা অংশ সমুদ্রের সঙ্গে টাচ করবে বা সমুদ্রের দিকে থাকবে, অবশ্যই এটা হবে। কিন্তু নদী দ্বীপ সেটা নদীর ভেতরে হচ্ছে, সমুদ্রের কাছাকাছি অংশে হচ্ছে না, তো সেইখানে কোনো সমুদ্রের সঙ্গে টাচ হওয়ার কোনো ব্যাপারই নেই। তো মাজুলি এরকম একটা নদী দ্বীপ। আর যদি আমরা বলি সুন্দরবন ডেল্টা, সেটা একটা বদ্বীপের উদাহরণ। আমরা এখানে সেটাই বলা হচ্ছে, যখন নদীগুলো বহন কাজ করতে পারছে না, ধরো এইরকম জায়গাতে তারা যে দ্বীপটা বানাবে সেটা নদী দ্বীপ হবে। তখনও সে বুঝতে পারছে না, যে অংশটা রয়েছে, যে সমস্ত নুড়ি বালি কাপড় রয়েছে, তারা মাঝপথেই ছেড়ে দেবে বড় বড় যে পাথরগুলো, সেগুলোর মাধ্যমে একটা দ্বীপ তৈরি করবে, যেটা নদী দ্বীপ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাজুলি। তেমনি ভাবে আমরা যদি দেখি যে একদম সমুদ্র উপকূলে গিয়ে তার বাকি যে বহিত পদার্থগুলো এখানে জমা হয়নি, এই অংশে জমা হয়নি, সেগুলো বইতে বইতে সে একদম সমুদ্র উপকূল অব্দি নিয়ে আসবে। কিন্তু সেখানের যে উচ্চতা, ভূমির হাইট, সেটা আরো কম, ঢালটা আরো কম হওয়াতে সেখানেও একটা দ্বীপ তারা তৈরি করে, নদী, সেটাকে আমরা বলবো বদ্বীপ। উদাহরণস্বরূপ যদি আমরা বলি সুন্দরবন বদ্বীপ এইভাবে তৈরি হচ্ছে। তো এইরকম বিভিন্ন নদীর কাজ। তো এখানে মাজুলির কথা বলা হচ্ছে, দ্য রিভার ইন দেয়ার লোয়ার কোর্স স্প্লিট ইনটু নিউমেরাস চ্যানেলস। এখানে বদ্বীপ সম্পর্কে বলা হচ্ছে, দ্য রিভার ইন দেয়ার লোয়ার কোর্স স্প্লিট ইনটু নিউমেরাস চ্যানেলস ডিউ টু দ্য ডিপোজিশন অফ সিল্ট। দিস চ্যানেলস আর নোন অ্যাজ ডিস্ট্রিবিউটারিজ। ডিস্ট্রিবিউটারির বাংলা হচ্ছে শাখা নদী।
শাখা নদী, এর বাংলা হচ্ছে শাখা নদী। এবার শাখা নদী ব্যাপারটা কি, ধরো একটা নদী প্রবাহিত হচ্ছে, পাশে আঁকি, ধরো একটা নদী পাহাড় থেকে প্রবাহিত হতে হতে আসছে, দিয়ে কি হচ্ছে, যখন একদম এটা হচ্ছে সমুদ্র, সমুদ্রের কাছাকাছি অংশে চলে আসছে, ওকে, তখন এই ভূমির ঢাল এখানে খুব কম, 1 থেকে 2 মিটার হয়। এই যে অংশটা যেখানটা সমুদ্রের কাছাকাছি অংশ, সেই অংশটার ভূমির ঢাল খুবই কম হয়। তার ফলে যেটা হচ্ছে, এই নদীটা তার সমস্ত জল সমুদ্রে নিয়ে যেতে পারে না, এবং ঢাল যেদিকে পায় সেদিকেই সে একটা একটা করে শাখা তৈরি করে দেয়, এরকম ভাবে শাখা তৈরি করে দেয়। তো এই শাখাগুলোকে আমরা বলবো কি ডিস্ট্রিবিউটারিজ বা শাখা নদী। গঙ্গার একাধিক শাখা নদী রয়েছে সুন্দরবন অঞ্চলে, তোমরা পড়েছো ছোটবেলা থেকেই। তো সেগুলো এইভাবে তৈরি হয়, যেহেতু ভূমির ঢাল কমে যায়, তখন নদী মেন যে নদীটা, মেন যে চ্যানেলটা, সে বুঝতেই পারে না যে তার সে কোন দিকে প্রবাহিত হবে, সে যেখানে ঢাল পায় সেখানেই একটা করে শাখা তৈরি করে দেয়। তো এইভাবে একাধিক শাখা নদী তৈরি হয়ে ফাইনালি নদীটা গিয়ে সমুদ্রে পড়ে, এবং এই প্রত্যেকটা কাজ হচ্ছে যেহেতু ভূমির ঢাল কমে যাচ্ছে সেই কারণে। তো এইটুকু বোঝাচ্ছিল এখান থেকে যেটা বলা হচ্ছে, দ্য গঙ্গা প্লেন এক্সটেন্ডেড বিটুইন ঘগ্গর অ্যান্ড তিস্তা রিভার। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, গঙ্গা সমভূমি। আমরা প্রথমে সিন্ধু নদীর এবং তার যে 5টা উপনদী রয়েছে তার সমভূমি দেখলাম, এবার যেটা গঙ্গা সমভূমি। গঙ্গা সমভূমি সব থেকে ইম্পর্টেন্ট, এটা গঙ্গা নদী এবং তার যে উপনদী শাখা নদীগুলো রয়েছে সেইগুলো তৈরি করছে, এবং এটা ঘগ্গর নদী থেকে ঘগ্গর নদী এবং তিস্তা নদীর মধ্যবর্তী অঞ্চলের যে সম্পূর্ণ সমভূমি অঞ্চলটা, সেটাকে বলা হবে গঙ্গা প্লেন। আমরা যদি আবার একবার এই ম্যাপটাতে যাই, তাহলে তোমাদের একটু ভাগ করে আমি বলতে পারবো। দেখো দেখো এই যে অংশটা পুরো সমভূমি অঞ্চলের এতটা অংশ আমরা মোটামুটি বলতে পারি এইটাকে সিন্ধু নদীর সমভূমি অঞ্চল। এটা ভারতে এইটুকু অংশ রয়েছে, কিন্তু পাঞ্জাবেও একটা বড় অংশ রয়েছে। তো পুরো এই অংশটাকে আমরা বলতে পারি সিন্ধু নদীর সমভূমি অঞ্চল। দেখতে পাচ্ছ সিন্ধু নদী এবং তার যে উপনদীগুলো এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এটা হলো, এবার এখানে চলে আসছে গঙ্গা নদী। গঙ্গা নদী এইভাবে প্রবাহিত হয়ে ফাইনালি বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা নদীর যে সমভূমি সেটা মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গ অবধি, বাংলাদেশের কিছুটা অংশ অবধি প্রবাহিত অবস্থিত। এই অংশটাকে আমরা বলতে পারি গঙ্গা সমভূমি। আর এদিকে ব্রহ্মপুত্র নদী আসছে, এবং ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে যেটুকু সমভূমি অঞ্চল তৈরি হচ্ছে সেটাকে আমরা ব্রহ্মপুত্র সমভূমি বলবো। তো 3টে নদীর কারণে এখানে সমভূমি তৈরি হচ্ছে। এবার আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে এখানে গঙ্গা সমভূমি সম্পর্কে বলা হচ্ছে। It is spread over states of northern India, Haryana, Delhi, UP, Bihar, partly Jharkhand and West Bengal. To its east, particularly in Assam, lies the Brahmaputra plain. তো এখানে বলা হচ্ছে কি পশ্চিমবঙ্গ অবধি, বা পশ্চিমবঙ্গ শুধু বললে হবে না, বাংলাদেশের কিছুটা অংশ গঙ্গা সমভূমির দ্বারাই তৈরি। তো বাংলাদেশেরও কিছুটা অংশ পড়ে যাচ্ছে গঙ্গা সমভূমির মধ্যে। তারপরে অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ব্রহ্মপুত্র প্লেন, ব্রহ্মপুত্র সমভূমি। যেখানে গঙ্গা সমভূমি শেষ হচ্ছে তারপর থেকে শুরু হচ্ছে ব্রহ্মপুত্র সমভূমি। দ্য নর্দার্ন প্লেন্স আর generally described as the flat land with no variation on its relief. উচ্চতা খুব একটা বেশি হয় না, উচ্চতার কোনো নেই, মোটামুটি একটা কমন উচ্চতা আমরা পুরো সমভূমি অঞ্চলে দেখতে পাই, এবং এটা সমুদ্র পৃষ্ঠ থেকে খুব একটা বেশি উঁচু নয়। ইট ইজ নট ট্রু দেয়ার। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে মনে করা হয় যে সমভূমি অঞ্চলে খুব একটা বৈচিত্র্য নেই, এটা ঠিক নয়, এখানেও একাধিক বৈচিত্র্য রয়েছে। According to the variations in relief features, the northern plain can be divided in 4 categories. এবং এই ফিচারগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো যে টোটাল 4টে ভাগে আমরা ভাগ করতে পারবো এই পুরো উত্তরের যে সমভূমি অঞ্চল তার প্রাকৃতিক বৈচিত্র্যকে। দ্য রিভার্স আফটার ডিসেন্ডিং ফ্রম দ্য মাউন্টেন্স ডিপোজিট পেবল ইন এ ন্যারো বেল্ট অফ অ্যাবাউট 8 to 16 কিলোমিটার। এটা ইম্পর্টেন্ট, ন্যারো বেল্ট অ্যাবাউট 8 to 16 কিলোমিটার ইন হুইচ lying parallel to the slopes of the Shivalik. ওকে, ব্যাপারটা কি আমি একটু বোঝাচ্ছি, আগে মার্ক করে দিই, তোমরাও একটু মার্ক করে নেবে, যাদের কাছে বইটা আছে, পিডিএফটা আছে, তোমরা মার্ক করতে থাকবে যেগুলোকে আমি বলছি। ওকে, ইট ইজ নোন অ্যাজ ভাবর। এবার এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যেখানে হিমালয় পর্বত শেষ হচ্ছে, শিবালিক হিমালয়ের দক্ষিণতম যে পর্বত শ্রেণীটা সেটা হচ্ছে শিবালিক। ধরো এইটা
আমাদের শিবালিক পর্বত, এটা হচ্ছে আমাদের শিবালিক। শিবালিক যেখানে শেষ হচ্ছে তারপরে একটা মোটামুটি 8 থেকে 16 কিলোমিটার চওড়া, 8 থেকে 16 কিলোমিটার চওড়া একটু বড় বড় নুড়ি পাথর দিয়ে গঠিত একটা সমভূমি অঞ্চল দেখা যায়, এবং এই সমভূমিটা একটু জলা প্রকৃতির হয়, স্যাঁতস্যাঁতে প্রকৃতির হয়। এই যে অংশটা সেটাকে বলা হচ্ছে ভাবর, এই অংশটাকে বলা হচ্ছে ভাবর। তাহলে শিবালিক যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই সমভূমি শুরু হয়ে যাচ্ছে, এবং সমভূমির প্রথম যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভাবর। তারপরে কি বলা হচ্ছে, অল দ্য স্ট্রিমস ডিসঅ্যাপিয়ার ইন দিস ভাবর। এবার কি হচ্ছে, এবার একটু ভাবরটা যদি আমি একটু আরো ভালোভাবে আঁকি, ধরো শিবালিক শেষ হওয়ার পর ভাবর এরকম বড় বড় পাথর ইত্যাদি দিয়ে তৈরি, ঠিক আছে, খুব একটা মাটি বা এরকম থাকে না, বেশিরভাগ অংশটা পাথুরে হয়, কিন্তু সমভূমি প্লেন, পাহাড়ের মতো বা মালভূমির মতো উঁচু নয়। এবার যে নদীগুলো আসছিল হিমালয় থেকে, তারা এখানে এসে এই পাথরের নিচ দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে। কিছুটা অংশ যেটুকু অংশ ভাবর অংশ নামে পরিচিত, 8 থেকে 16 কিলোমিটার, সেই অংশটাতে নদী ভূমির মানে পাথরগুলোর নিচ দিয়ে প্রবাহিত হয়। এবার যেখানেই ভাবর শেষ হচ্ছে সেখানে নদীটা আবার দেখা যায়, মাঝখানের অংশটা কি হচ্ছে, পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এইখানটায়, সেটাই বলা হচ্ছে অল দ্য স্ট্রিমস ডিসঅ্যাপিয়ার ইন দিস ভাবর বেল্ট। ভাবর অঞ্চলে নদীগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, তাদের অদৃশ্য হয়ে যায়। সাউথ অফ দিস বেল্ট দ্য স্ট্রিমস অ্যান্ড রিভার রি-এমার্জড অ্যান্ড ক্রিয়েট এ ওয়েট সোয়াম্পি অ্যান্ড মার্সি রিজিয়ন নোন অ্যাজ তরাই। তো এই যেখান থেকে ভাবর শেষ হচ্ছে তারপরে নদীগুলো কি হচ্ছে, রিঅ্যাপিয়ার করছে, তাদেরকে আবার দেখা যাচ্ছে, এবং তারা একটা স্যাঁতস্যাঁতে জলা সমভূমি, স্যাঁতস্যাঁতে সমভূমি অঞ্চল তৈরি করছে, যেটাকে তরাই বলা হচ্ছে। তাহলে কি হলো, আমরা দেখলাম এখানে ভাবর শেষ হলো, ভাবর শেষ হওয়ার পর শুরু হচ্ছে একটা অংশ এখানে যেটা একটু ভিজে স্যাঁতস্যাঁতে, এবং নদীগুলো এখানে আবার উঠে আমাদের চোখের সামনে চলে আসছে। এই অংশটাকে আমরা বলছি কি, তরাই অঞ্চল বলা হয়, ঠিক আছে, তরাই অঞ্চল বলা হয়। নেক্সট যেটা বলা হচ্ছে, এই তরাই অঞ্চলটা, দিস ওয়াজ এ থিকি ফরেস্ট রিজিয়ন ফুল অফ ওয়াইল্ড লাইফ। এই যে জায়গাটা, সেখানে প্রচুর বেশি জীব বৈচিত্র্য দেখা যায়, এবং প্রচুর উদ্ভিদ গাছপালা বা বনভূমি এখানে দেখা যায়, প্রচুর বনভূমি এখানে রয়েছে। দ্য ফরেস্ট হ্যাভ বিন ক্লিয়ার টু দ্য ক্রিয়েট এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড টু সেটেল মাইগ্রেন্টস ফ্রম পাকিস্তান অ্যান্ড আফটার পার্টিশন। প্রবলেমটা হচ্ছে, এই জায়গাটাকে যখন পাকিস্তান এবং ভারত ভাগ হয়, তখন প্রচুর পাকিস্তান থেকে মানুষ ভারতে চলে আসে, তাদের কোথায় থাকতে দেওয়া হবে এইটা ভেবে ভারত সরকার ঠিক করে যে এই তরাই অঞ্চলটাকে ভূমি ফাঁকা করা হবে, মানে যে ঠিক জঙ্গলটা ছিল সেই জঙ্গলটা কিছুটা কাটা হবে, দিয়ে সেইখানে রাখা হবে। কিন্তু এটা একটা খুব বড় প্রবলেম, বড় ভুল। আজও এই জায়গাতে প্রচুর গাছপালা কেটে দেওয়া হচ্ছে, যার ফলে একটা প্রকৃতির ওপর বিশাল বড় এফেক্ট পড়ছে। কিন্তু যাই হোক, এইরকম করা হয়েছে। তো লোকেট দুধওয়া ন্যাশনাল পার্ক ইন দিস রিজিয়ন। তোমাদের একটা ম্যাপের মধ্যে বলা হচ্ছে যে দুধওয়া ন্যাশনাল পার্ককে লোকেট করো। একটু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা যারা দেখছো, মানে যারা মন দিয়ে ক্লাসগুলো করছো, আমি যেগুলো বলছি, যে কোশ্চেনগুলো করছি, অবশ্যই তোমাদের কাজ হবে এগুলোর কমেন্ট করে জানানো, এতে তোমাদের লাভই হবে অ্যাকচুয়ালি। তো এখানে বলা হচ্ছে দুধওয়া ন্যাশনাল পার্ককে খুঁজে বার করতে। তোমরা ম্যাপে গুগলে সার্চ করে একটা ভারতের ভালো ম্যাপ নিয়ে সেখানে দুধওয়া ন্যাশনাল পার্ক সার্চ করবে, এবং কমেন্ট করে জানাবে যে এই দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত। আমি এটা সকলের কাছ থেকে জানতে চাই, দুধওয়া ন্যাশনাল পার্ক, বা এমনি জানলেও তোমরা কমেন্ট করতে পারো যে কোন রাজ্যে অবস্থিত। দ্য লার্জেস্ট পার্ট অফ দিস, যারা ঠিক অ্যান্সার দেবে আমি তাদের কমেন্টে দিয়ে দেবো, কমেন্ট করে দেবো যে ঠিক দিয়েছো কিনা, হার্ট সাইন দিয়ে দেবো। দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য নর্দার্ন প্লেন ইজ ফর্মড অফ ওল্ডার alluvium. It lies above the flood plains of the rivers and presents a terrace-like feature. This part is known as ভাঙ্গার, ঠিক আছে, এই পার্টটাকে বলা হয় ভাঙ্গার। ওকে, এই পুরো অংশটা একটু পড়ে নিচ্ছি, তারপরে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। তো ভাঙ্গার হলো, দ্য সয়েল ইন দিস রিজিয়ন কন্টেন্স ক্যালকারিয়াস ডিপোজিট লোকালি নোন অ্যাজ কঙ্কর, ঠিক আছে, এটা কঙ্কর নামেও পরিচিত। যে ভাঙ্গার অঞ্চলটা, সেটা ভাঙ্গার অঞ্চলটা কঙ্কর নামেও পরিচিত। এইবার একটা জিনিস তোমাদের বুঝতে হবে, নদী তো এবার এসে আমাদের সমভূমি অঞ্চলে পড়ে গেছে। ওকে, ধরো এটা একটা নদী,
ওকে, এটা একটা নদী প্রবাহিত হচ্ছে। কিভাবে প্রবাহিত হচ্ছে? এইভাবে প্রবাহিত হয়ে আসছে। ঠিক আছে, আমি নদীটাকে আড়াআড়ি কেটে দিয়েছি। এই যে নদীটাকে আমি, এটা ধরো একটা নদী যাচ্ছে প্রবাহিত হচ্ছে, তাকে আমি এখান থেকে কেটে দিয়ে সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এরকম। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার প্রতি বছর নদীটা কি করছে? বন্যা সৃষ্টি করছে। কোন জায়গাটাতে? কারণ প্রতি বছর এখানে এই নদীটার জল একটা টাইমে বেড়ে যাবে, কারণ অলরেডি নদীটাতে সারা বছর জলে পুষ্ট থাকবে এখানকার যে নদীগুলো, কারণ হিমালয় পর্বত থেকে উৎপত্তি হচ্ছে, তার ফলে অলরেডি একটা জলের স্তর থাকবেই। যখন বর্ষাকালে এখানে এক্সট্রা বৃষ্টির জল জমা হবে, তখন স্বাভাবিকভাবে এই নদীটার যে জল ধারণ ক্ষমতা তার থেকে বেশি জল এখানে চলে আসবে এবং এর ফলে নদীর দুকুল ছাপিয়ে একটা বন্যা সৃষ্টি করবে। এবার এই বন্যাটা নদীর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করবে না, এক নদীর সামনাসামনি যে অঞ্চলগুলো রয়েছে সেই অংশগুলোকে কি করছে, সে বন্যার কবলে নিয়ে আসছে। এই জায়গাতে বন্যা হচ্ছে, কিন্তু অপেক্ষাকৃত একটু দূরবর্তী যে অংশটা, সেই জায়গাতে কোনো বন্যা হয় না। ধরো এইটা নদীর থেকে একটু দূরে যে অংশ, সমভূমিটা, সেটাতে বন্যা হচ্ছে না। ঠিক আছে, যে লাল অংশটুকু রয়েছে সেইখানে বন্যা হচ্ছে। তার ফলে এই যে অংশটা, এখানে নতুন পলিমাটি প্রতি বছর জমা হচ্ছে। এবার বলবে যে পুরনো যে অংশটা যেটা একটু দূরে অবস্থিত, সেটা কিভাবে তৈরি হয়েছে? একটা টাইমে তৈরি হয়েছে সমভূমিটা। সেটা অ্যাকচুয়ালি কি, নদীর সমভূমি অঞ্চলে এরকম একটা জায়গা দিয়ে প্রবাহিত হয় না, এঁকে বেঁকে প্রবাহিত হয়। কোনো সময় হয়তো নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে, কিছুদিন পর দেখা যাবে যে নদীটা এইদিকে সরে এসছে, আবার কিছুদিন পর দেখা যাবে হয়তো এদিকে সরে এসছে। এইরকম ভাবে একটা টাইমে হয়তো নদীটা এখান দিয়ে প্রবাহিত হতো, সেই সময় এই জায়গাগুলো তৈরি করে দিয়েছে অলরেডি, ধীরে 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 নদীটা এদিকে সরে গেছে, তখন এখন এই জায়গাটা তৈরি করছে। তো এই যে পুরনো যে অংশটা, যেটা আমি কালো কালার দিয়ে করেছি, সেটা বহুদিন আগে তৈরি হয়ে গেছে, প্রাচীন পলিমাটি অংশ, এইটাকেই অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভাঙড়। আর নতুন যে পলিমাটিটা, সেটাকে এখানে বলাই হবে নিশ্চয়ই, সেটা হচ্ছে খাদার বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে খাদার। নতুন যে পলিমাটিটা সেটা হচ্ছে খাদার, এবং যে পুরনো পলিমাটি যেটা আগে তৈরি হয়ে গেছে সেইটাকে ভাঙড় বলা হয়। ওকে, তো এবং এই ভাঙড় অঞ্চলেরই একটা স্থানীয় নাম হচ্ছে কঙ্কর। ওকে, বুঝতে পারছো তোমরা? আশা করছি। যদি বুঝতে পারো একটু লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, এবং আমি একটু আস্তে আস্তেই বোঝাচ্ছি যাতে একদম নতুন যারা শুরু করছো তাদেরও সুবিধা হয়, যারা স্কুলে পড়ো তাদেরও সুবিধা হয়, আবার যারা জিওগ্রাফি সম্পর্কে ভালো অনেকটাই নলেজ রয়েছে তাদেরও যাতে নতুন কিছু লাগে সেই রকম ভাবে, প্রত্যেকের সুবিধার জন্যই এরকম ভাবে করছি। এবং আমি পুরো 9 থেকে 12 অবধি সমস্ত বই কমপ্লিট করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। তো এখানে বলা হচ্ছে নিউয়ার ইয়ঙ্গার ডিপোজিট অফ দ্য ফ্লাড প্লেন্স আর কল্ড খাদার, যেটা আমি বললাম, যেটা যে জায়গাতে এখন সমভূমি গঠনের কাজ হচ্ছে, নতুন পলিমাটি দিয়ে যে জায়গাটা, সেটাকে আমরা কি বলছি? খাদার বলছি। দে আর রিনিউড অলমোস্ট এভরি ইয়ার, নতুন প্রতি বছরই সেটা রিনিউ হয়। কেন রিনিউ হচ্ছে? কারণ প্রতি বছর বন্যা হচ্ছে, প্রায় প্রতি বছর। এরকম নয় যে প্রতি বছরই বন্যা হবে। যদি কোনো বছরে বৃষ্টির পরিমাণ কম হয় তাহলে বন্যা হবে না। যেমন এই বছরে খুব বেশি বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবে এই বছরে প্রচুর বন্যা হয়েছে বিভিন্ন জায়গাতে, তো তার ফলে নতুন পলিমাটি অবশ্যই এইবারে জমা হবে। কিন্তু যেবারে বৃষ্টির পরিমাণ কম হবে সেইবারে এতটা পলিমাটি জমা হবে না। তো এরকম ব্যাপার। এবার এই যে রিনিউ হচ্ছে, প্রতি বছর নতুন পলিমাটি জমা হচ্ছে, তার ফলে সুবিধাটা কি হচ্ছে? মাটিতে যে পলিগুলো এখানে পড়ছে তার মধ্যে প্রচুর পরিমাণে মিনারেল থাকে, সেই মিনারেলগুলো জমা হয়ে সেই যে ভূমিগুলো নতুন পলিমাটি যেখানে জমা হচ্ছে সেগুলো অত্যাধিক ফার্টাইল হবে। যে পুরনো পলিমাটির অঞ্চলটা, ভাঙড় অঞ্চল, সেটা তো ফার্টাইল, ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি ফার্টাইল যে অঞ্চলে প্রতি বছর বন্যা হয়। এই অবধি আমাদের সমভূমি অঞ্চল সম্পর্কে বলা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য পেনিনসুলার প্ল্যাটু, অর্থাৎ দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। দ্য পেনিনসুলার প্ল্যাটু ইজ টেবল ল্যান্ড কম্পোজড অফ দ্য ওল্ড ক্রিস্টালাইন ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক। এখানে একটা জিনিস বলা হচ্ছে যে এখানে একটা শব্দ ইউজ করা হচ্ছে টেবল ল্যান্ড। টেবল ল্যান্ড ব্যাপারটা কি? টেবল ল্যান্ড ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা ভূমিভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উঁচু, কিন্তু পাহাড়ের মতো, পর্বতের মতো অতটা উঁচু নয়, কিছুটা উঁচু, কিন্তু এর উপরিভাগটা
কোনো উপরিভাগে কোনো চূড়া নেই, একটা ফ্ল্যাট ল্যান্ড রয়েছে, সেই ধরনের ভূমিভাগকে টেবিল ল্যান্ড বলা হয়। এক কথায় বলতে পারো যে মালভূমিগুলো তার অধিকাংশই টেবিল ল্যান্ড ভূমিভাগ ফর্ম করে। যদি আমরা একটা পাহাড় দেখি, পর্বত দেখি, তাহলে সেটা এই মালভূমির থেকে অনেকটা বেশি উঁচু হবে এবং তার অবশ্যই একটা চূড়া থাকবে। এরকম যখন চূড়া থাকবে তখন তাকে আমরা পর্বত বলতে পারবো, কিন্তু টেবিল ল্যান্ড বা মালভূমি যেগুলো, সেগুলোর কোনো চূড়া থাকে না। এটাই হচ্ছে মেন তফাৎ। এবং এই যে অঞ্চলটা সেটা মেনলি ইগনিয়াস মানে হচ্ছে আগ্নেয় শিলা এবং মেটামরফিক মানে হচ্ছে রূপান্তরিত শিলা। মূলত এই দুটো শিলার মাধ্যমে তৈরি হচ্ছে ইগনিয়াস এবং মেটামরফিক রক। নেক্সট যেটা বলা হচ্ছে, ইট ওয়াজ ফর্ম ডিউ টু দ্য ব্রেকিং অ্যান্ড ড্রাফটিং অফ দ্য গন্ডোয়ানা ল্যান্ড অ্যান্ড দাস মেকিং ইট এ পার্ট অফ দ্য ওল্ডেস্ট ল্যান্ডমাস। এটা হচ্ছে ভারতের সব থেকে প্রাচীনতম ভূমিভাগ। এই কোশ্চেনটা আসে যে কোন অঞ্চলটাকে বলা হয় ভারতের সব থেকে প্রাচীনতম ভূমিভাগ, সেটা হচ্ছে এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলটা। কেন? আমি একটু আগে যখন হিমালয় পর্বতের উত্থানের একটু কথা বললাম, গন্ডোয়ানা ল্যান্ড এবং আঙ্গারা ল্যান্ড, তো সেই গন্ডোয়ানা ল্যান্ড এটা বহু প্রাচীন একটা ভূমিভাগ, এরই একটা অংশ হচ্ছে আমাদের এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং এটা ভারতের সব থেকে প্রাচীনতম, যেখানে সব থেকে নবীনতম হচ্ছে উত্তরের সমভূমি অঞ্চল, প্রাচীনতম হচ্ছে এই গন্ডোয়ানার এই অংশটা। এবার এই জায়গাটা তৈরি হয়েছে কি করে? এককালে এই জায়গাটা অনেক উঁচু ভঙ্গিল পর্বত ছিল, যেটা আমরা বিন্ধ্য পর্বতের ক্ষেত্রে পড়বো, তো সাতপুরা পর্বতের ক্ষেত্রে, যে এটা অনেক উঁচু উঁচু পার্বত্য অঞ্চল ছিল, সেগুলো বহু দিন ধরে ক্ষয় কাজের ফলে আজকে এরকম একটা মালভূমি অঞ্চলে পরিণত হয়েছে। আজকে আমরা হিমালয় পর্বতকে দেখছি এতটা উঁচু, এতটা হাইট, বরফ জমে আছে, কিন্তু লক্ষ লক্ষ বছর পর এরকমও দিন আসবে যখন হিমালয় পর্বত একটা মালভূমিতে পরিণত হবে। তো এরকম ভাবে ফর্ম হতে থাকে ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, এই সমস্ত কিছুর মাধ্যমে। দ্য প্ল্যাটু হ্যাজ ব্রড অ্যান্ড স্যালো ভ্যালি অ্যান্ড রাউন্ডেড হিলস, এগুলো সম্পর্কে আলাদা কিছু বলার নেই। দিস প্ল্যাটু কনসিস্ট অফ টু ব্রড ডিভিশন, নেমলি দ্য সেন্ট্রাল হাইল্যান্ড অ্যান্ড দ্য ডেকান প্ল্যাটু। তো দুভাগে ভাগ করা হয় এই যে পুরো মালভূমি অঞ্চলটা দাক্ষিণাত্যের, তাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেকান প্ল্যাটু মানে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, আর একটাকেও বলা হয় সেন্ট্রাল হাইল্যান্ড বা মধ্য ভারতের উঁচু ভূমি অঞ্চল। তো দুভাগে এটাকে ভাগ করা হচ্ছে। দ্য পার্ট অফ দ্য পেনিনসুলার প্ল্যাটু লাইং টু দ্য নর্থ অফ দ্য নর্মদা রিভার কভারিং এ মেজর এরিয়া অফ দ্য মালবা প্ল্যাটু ইজ নোন অ্যাজ সেন্ট্রাল হাইল্যান্ড। তো প্রথমে কোনটার কথা বলা হচ্ছে? সেন্ট্রাল হাইল্যান্ড যে অংশটা, সেটার কথা বলা হচ্ছে। নর্মদা নদী থেকে এটা শুরু হচ্ছে, নর্মদা নদীর দক্ষিণ থেকে এটা শুরু হচ্ছে, নর্থ অফ দ্য নর্মদা রিভার, নর্মদা নদীর উত্তর অংশে এটা শুরু হচ্ছে, মানে পুরো যে অংশটা সেটাকে বলা হচ্ছে। আমি একটু পরে ম্যাপে যাচ্ছি, আগে একটু পড়ে নিই এই জায়গাটা। The Vindhyan range is bounded by Satpura range on the south and the Aravalli on the northeast. আমরা যদি বিন্ধ্য পর্বতকে দেখি, বিন্ধ্য পর্বত is bounded by Satpura range on the north and the Aravalli on the northwest. তো একটু ম্যাপের দিকে যাই, সুবিধা হবে। এখানে আমাদের ম্যাপ রয়েছে, এই ম্যাপে তোমরা বিন্ধ্য পর্বতকে দেখতে পাবে। এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। ওকে, এটা একটু পরিষ্কার করতে হবে, তাহলে আরো সুন্দর হবে ব্যাপারটা। ওকে, তো দেখো, এটা হচ্ছে আমাদের নর্মদা রিভার, এটা হচ্ছে আমাদের নর্মদা রিভার, ঠিক আছে? এটা নর্মদা রিভার। নর্মদা রিভারের উত্তর অংশ থেকে শুরু হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। তাহলে আমরা বলতে পারি যে এই অংশটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। যে জায়গাটা আমি মার্ক করছি সেইটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড, একটু অন্যরকম ডিফারেন্ট কালার দিয়ে দেখানো হয়েছে। তো এইটাকে আমরা বলছি হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড। ওকে, এটা আমাদের সেন্ট্রাল হাইল্যান্ড। নর্মদা নদীর যে উত্তরের অংশটা, যেটা সবুজ কালার দিয়ে আমি মার্ক করলাম, সেটা সেন্ট্রাল হাইল্যান্ড, এবং এর মধ্যে মালবা প্ল্যাচু অর্থাৎ মালব মালভূমি পড়ে যাচ্ছে, যেটা আমাদের ওখানে বলা হয়েছে। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত সম্পর্কে। এখানে তোমরা পরপর দেখলে তিনটে পর্বত শ্রেণী দেখতে পাবে। একটা হচ্ছে বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতের যেটা বলা হচ্ছে, দক্ষিণে রয়েছে সাতপুরা পর্বত এবং উত্তর পশ্চিম অংশে রয়েছে আরাবল্লী পর্বত। এটা হচ্ছে আরাবল্লী পর্বত এবং এইটা হচ্ছে সাতপুরা পর্বত, এইটা হচ্ছে বিন্ধ্য রেঞ্জ বা বিন্ধ্য পর্বত। সেটাই এখানে জাস্ট বলা হয়েছে, আমরা ম্যাপে বুঝলাম কোন জায়গাটার কথা বলা হলো। নেক্সট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
Farther westward extension gradually merge with the sandy and rocky desert of Rajasthan. যখনই সাতপুরা পর্বত শেষ হয়ে যাচ্ছে, আরাবল্লী পর্বত শেষ হয়ে যাচ্ছে, আরাবল্লী পর্বত শেষ হওয়ার পর আস্তে আস্তে যেই উঁচু ভূমিটা গিয়ে রাজস্থানের যে মরুভূমি অঞ্চল তার সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে। তো এটাই বলা হয়েছে এখানে, দ্য ফ্লো অফ দ্য রিভার ড্রেনিং দিস রিজিয়ন নেমলি দ্য চম্বল, দ্য সিন্ধ, দ্য বেতুয়া অ্যান্ড দ্য কেন ইজ ফ্রম সাউথ ওয়েস্ট টু নর্থ ওয়েস্ট। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন করা হয় যে ভারতের কোন নদীগুলো ও বা চারটে অপশন দিয়ে বলা হবে ভারতের এর মধ্যে কোন নদীটা দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। তো এই নদীগুলো চম্বল, সিন্ধ, বেতুয়া, কেন, এরা সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্টের দিকে প্রবাহিত হচ্ছে, দাস ইনক্লাইডিং দ্য স্লোপ। তো ম্যাপে যদি আমরা দেখি, এখানে তোমাদের ছবিতে দেখানো হয়েছে নদীগুলো সম্পর্কে, দেখতে পাচ্ছ এটা চম্বল নদী গিয়ে যমুনা নদীর সঙ্গে মিশছে, সাউথ ওয়েস্ট থেকে শুরু হচ্ছে এবং নর্থ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, বা এক কথায় বলতে পারি সাউথ থেকে দক্ষিণের দিক থেকে উত্তরের দিকে প্রবাহিত হচ্ছে। ওকে, তো এটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা নদী রয়েছে। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে চম্বল, এটা বেতুয়া নদী। ঠিক আছে, তো এরকম। নেক্সট, দ্য সেন্ট্রাল হাইল্যান্ড আর ওয়াইডার ইন দ্য ওয়েস্ট বাট ন্যারোয়ার ইন দ্য ইস্ট। ম্যাপ দেখলে বুঝতে পারবে যে এই যে হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ড, মধ্য ভারতের যে উঁচুভূমি অঞ্চলটা বলা হচ্ছে সেটা পূর্ব দিকে কিছুটা সংকীর্ণ কিন্তু পশ্চিম দিকে কিছুটা চওড়া। দ্য ইস্টওয়ার্ড এক্সটেনশন অফ দিস প্ল্যাটো ইজ লোকালি নোন অ্যাজ দ্য বুন্দেলখণ্ড অ্যান্ড বাগেলখণ্ড। এবং এর যে পূর্বতম অংশটা সেটা বুন্দেলখণ্ড এবং বাগেলখণ্ড মালভূমি নামে পরিচিত। নেক্সট বলা হচ্ছে দ্য ছোটনাগপুর প্ল্যাটু মেক্স দ্য ফার্দার ইস্টওয়ার্ড এক্সটেনশন, এবং এটারই একটা পূর্ব দিকের এক্সটেনশন মানে হচ্ছে বৃদ্ধি। কোনো একটা জিনিস এই অবধি রয়েছে সেটা কিছুটা টেনে আমি বৃদ্ধি করে দিলাম, মানে আমি এক্সটেন্ড করলাম। তো এই যে মালভূমিটা মধ্য বা ভারতের যে উঁচুভূমি অঞ্চল সেটা পূর্ব দিকে ছোটনাগপুর মালভূমি নামে পরিচিত। ছোটনাগপুর মালভূমিও এই অংশেরই মানে এই মধ্য ভারতের মালভূমি বা বলতে পারো পুরো যে দক্ষিণের যে মালভূমি অঞ্চল পড়ছি তারই একটা অংশ, ড্রেন্ড বাই দ্য দামোদর রিভার, এবং তার মধ্যে দিয়ে দামোদর নদী প্রবাহিত হচ্ছে। নেক্সট যেটা বলা হচ্ছে দ্য ডেকান প্ল্যাটু ইজ ট্রায়াঙ্গুলার ল্যান্ডমাস। এটা ইম্পর্টেন্ট, এটা যদি আমরা আকার দেখি ত্রিকোণ আকার হবে। দ্যাট লাইস টু দ্য সাউথ অফ রিভার নর্মদা। নর্মদা নদীর দক্ষিণের যে অংশটা সেটাকে আমরা ডেকান প্ল্যাটু বলবো, দাক্ষিণাত্য মালভূমি বলবো। তো এইখানে আমরা দেখেছিলাম যে নর্মদা নদীর উত্তরের যে অংশটা এটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদীর যে উত্তরের অংশটা সেটা হচ্ছে মধ্য ভারতের মালভূমি অঞ্চল। এবার নর্মদা নদীর যে দক্ষিণ অংশটা সেটাকে আমরা দাক্ষিণাত্য মালভূমি বলবো। তো এই দাক্ষিণাত্য মালভূমি আকারে অনেকটা বড়, এই অবধি যে অংশটা পুরো সুদূর দক্ষিণ অবধি সেই অংশটাকে আমরা দাক্ষিণাত্য মালভূমি বলি। ওকে, তো এখানে সেটাই বলা হয়েছে। রিভার নর্মদা সাউথে এটা অবস্থিত। দ্য সাতপুরা রেঞ্জ ফ্ল্যাঙ্কস ইটস ব্রড বেস অন দ্য নর্থ। আমরা যদি উত্তরের যে অংশটা দেখি, উত্তরতম অংশ এই দাক্ষিণাত্য মালভূমির, সেখানে রয়েছে সাতপুরা পর্বত। হোয়াইল দ্য মহাদেব, দ্য কৈমুর হিল অ্যান্ড দ্য মাইকাল হিল রেঞ্জ ফ্রম ইটস ইস্টার্ন এক্সটেনশন। এবং পূর্ব দিকে রয়েছে এই পাহাড়গুলো, মহাদেব, কৈমুর এবং মৈকাল, এইগুলো সবই সাতপুরা পর্বতেরই এক একটা আলাদা শ্রেণী। লোকেট দিস হিলস অ্যান্ড রেঞ্জ ইন দ্য ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া। তোমাদেরকে ম্যাপে এগুলোকে মার্ক করতে বলা হয়েছে, অবশ্যই তোমরা ম্যাপ পাশে খুলে রেখেছো আশা করছি, তো ম্যাপে তোমরা দেখবে। দ্য ডেকান প্ল্যাটু ইজ হায়ার ইন দ্য ওয়েস্ট অ্যান্ড স্লোপস জেন্টলি ইস্টওয়ার্ড। এই জিনিসটাও ইম্পর্টেন্ট যে দাক্ষিণাত্য মালভূমিটা সেটা পশ্চিম দিকে বেশি উঁচু, পূর্ব দিকে ক্রমশ ঢালু হয়ে গেছে। যদি আমরা ম্যাপ এখানে একটা ডায়াগ্রাম তৈরি করি তাহলে এটা সিম্পলি এরকম দেখতে হবে। এইরকম ভাবে দেখতে হবে, ঠিক আছে।
পশ্চিমের অংশটা একটু বেশি উঁচু, পূর্ব দিকের অংশটা একটু ঢালু। এটার একটা প্রমাণও আমরা পেয়ে যাব কিভাবে, যে অধিকাংশ যে দক্ষিণের নদীগুলো আছে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সবই পশ্চিম অংশ থেকে উৎপত্তি হয়েছে, পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো এইটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে পূর্ব দিকে এই ভূমিটা ঢালু বেশি। An extension of the plateau is also visible in the northeast, locally known as Meghalaya, Karbi Anglong Plateau and North চাচার হিল। এর মধ্যে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি যে অংশটা, সেটা অ্যাকচুয়ালি দাক্ষিণাত্য মালভূমিরই একটা এক্সটেন্ডেড ভাগ। এখানে রয়েছে মেঘালয় মালভূমি, এখানে রয়েছে হচ্ছে মেঘালয় মালভূমি এখানে। তো এটা অ্যাকচুয়ালি এই দাক্ষিণাত্য মালভূমিরই একটা এক্সটেন্ডেড ভাগ, কিন্তু এই যে মাঝখানের যে অংশটা, সেটা নদীর কাজের ফলে সমভূমিতে পরিণত হয়েছে। এখানে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে, এইদিকে আমাদের ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হচ্ছে। তো এই জায়গাটাতে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, একটা সমভূমির অঞ্চল তৈরি হয়ে গেছে, যেটাকে মালদা গ্যাপ বলা হয়, মালদা গ্যাপ বলা হয়, বা রাজমহল গারো গ্যাপ বলা হয়, বা রাজমহল গারো গ্যাপ বলা হয়। গ্যাপ মানে আর কিছুই নয়, এখানে যেহেতু এই মালভূমির দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে, সমভূমি অবস্থান করছে, সেটাকে মালদা গ্যাপ বা রাজমহল গারো গ্যাপ বলা হয়। ওকে, দিস prominent hill ranges from the west to east are the Garo, Khasi and Jayantia hill। এবার গারো খাসি যে জয়ন্তিয়া পাহাড় রয়েছে, সেইগুলো সবই এই দাক্ষিণাত্য মালভূমিরই এক্সটেন্ডেড পার্ট। এগুলো কোনোটাই হিমালয়ের অংশ নয়। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত, এটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। এখানে দেখতে পাবে গারো খাসি জয়ন্তিয়া পাহাড়, সেই গারো খাসি জয়ন্তিয়া পাহাড় এগুলো কোনোটাই হিমালয়ের অংশ নয়। যে এইখানে দেখতে পাচ্ছ গারো খাসি জয়ন্তিয়া, এই দ্বীপটাই হিমালয়ের অংশ নয়, এটা এই মালভূমি অঞ্চলেরই একটা অংশ। ওকে, the Western Ghat and the Eastern Ghat marks the western and eastern edge of the Deccan Plateau respectively। আমরা যে এখানে এটা বানিয়েছি, ডায়াগ্রামটা বানিয়েছি, এই যে মাঝখানের যে অংশটি সেটা হচ্ছে মালভূমি অঞ্চল। এর পশ্চিম দিকে রয়েছে একটা পর্বত শ্রেণী, যেটাকে আমরা পশ্চিমঘাট পর্বত বলি, এবং পূর্ব দিকেও রয়েছে একটা পর্বত শ্রেণী, যেটাকে পূর্বঘাট বলি। অপেক্ষাকৃত পশ্চিমঘাট একটু উঁচু, কিন্তু পূর্বঘাট অপেক্ষাকৃতভাবে নিচু। আমরা ম্যাপে যদি ফিরে যাই, ম্যাপেও এটা দেখানো হবে নিশ্চয়ই। এই ম্যাপে দেখো, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বত, এটা হচ্ছে ইস্টার্ন ঘাট পর্বত, কিন্তু দেখা যাচ্ছে যে ইস্টার্ন ঘাট পুরো লম্বাভাবে নেই, এক টানা নেই, সেখানে মাঝে মাঝে গ্যাপ তৈরি আছে, মানে সেখানে ফাঁকা অংশ রয়েছে। কিন্তু যদি আমরা ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট দেখি, সেটা প্রায় পুরোটাই এরকম টানা, মাঝখানে ছোট ছোট গ্যাপ রয়েছে। এইটার মতো অতটা পূর্ব ঘাটের মতো এত বড় বড় গ্যাপ নেই। এখানে যে গ্যাপগুলো রয়েছে, এখানে কিছু গিরিপথ রয়েছে, সেই জন্য গ্যাপ রয়েছে। কিন্তু এইদিকে যে বড় বড় গ্যাপগুলো দেখছি, তার কারণ হচ্ছে নদী। এখান দিয়ে দেখতে পাচ্ছ গোদাবরী নদী প্রবাহিত হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কাবেরী নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এখানে রয়েছে মহানদী। তো এই সমস্ত নদীগুলো কি করছে, এককালে এখানে পূর্বঘাট পর্বত ছিল, সেই জায়গাগুলোকে কেটে দিয়েছে, কেটে সমভূমিতে পরিণত করে দিয়েছে। তাই জন্য এই জায়গাটাতে কোনো পার্বত্য অঞ্চল নেই, এই জায়গাটাতে কোনো পার্বত্য অঞ্চল নেই, এখানটাতে নেই, আবার এইখানটাতে নেই। তার কারণ হচ্ছে এখানে এই নদীগুলো কেটে কেটে সমভূমিতে পরিণত করে দিয়েছে। অন্যদিকে এদিকে এরকম কোনো নদী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে না, সেই কারণে এই যে পশ্চিমঘাট পর্বত, সেটা একটা লম্বা, পুরো লম্বা পর্বত শ্রেণী হিসেবে প্রবাহিত হচ্ছে। এবং যেরকম বললাম যে এই যে পুরো ঢালটা, এই দক্ষিণের যে অংশটা, দাক্ষিণাত্য মালভূমির ঢালটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু, সেই কারণে নদীগুলো সবই এইভাবে পশ্চিম থেকে উৎপত্তি লাভ করে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। ওকে, নেক্সট দা ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট, এটা দেখলাম। ওয়েস্টার্ন ঘাটস লাই প্যারালালি টু দ্য ওয়েস্টার্ন কোস্ট। যেখানে ওয়েস্টার্ন ঘাট শেষ হচ্ছে, তারপরেই এখানে রয়েছে একটা সমভূমি অঞ্চল, সেই সমভূমি অঞ্চলটাকে উপকূলের সমভূমি অঞ্চল, পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চল বলা হয়। এবং পশ্চিম উপকূলের সমভূমি অঞ্চল শেষ হলেই এখানে পড়ে যাবে আরব সাগর। তো সেটাই এখানে বলা হচ্ছে, ওয়েস্টার্ন ঘাট প্যারালালি
কোস্টের প্যারালালি অবস্থান করছে। দে আর কন্টিনিউয়াস অ্যান্ড ক্যান বি ক্রসড থ্রু পাসেস অনলি, এবং এই যে ওয়েস্টার্ন ঘাট অঞ্চলটা সেটা অনেকটাই উঁচু, এবং এটাকে পেরোনোর একমাত্র উপায়ের মাঝে মাঝে যে গিরিপথগুলো রয়েছে, যেটা আমরা ম্যাপে দেখলাম যে ছোট ছোট গ্যাপ রয়েছে, সেখানে কয়েকটা গিরিপথ রয়েছে, সেই গিরিপথগুলো দিয়ে আমরা যে মালভূমি অঞ্চল সেখান থেকে উপকূলের যে সমভূমি অঞ্চলে আমরা পৌঁছতে পারবো। তো এখানে বলা হচ্ছে লোকেট দ্য থল, ভোর অ্যান্ড পাল ঘাট ইন দ্য ফিজিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া। এটাও তোমরা তোমাদের ম্যাপে সার্চ করো, সার্চ করে দেখো যে কোনখানে এগুলো অবস্থিত, থলঘাট, ভোরঘাট বা পালঘাট, এই সমস্ত গিরিপথগুলো। এইগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমাদের আলোচনা ক্লাস 11-এর বইতে করা হয়েছে, কিন্তু এখন থেকেই তোমরা একটু একটু করে দেখতে থাকো ম্যাপে, যাতে তোমাদের ব্যাপারটা সুবিধা হয়, চোখের সামনে এই জিনিসগুলো থাকে। দ্য ওয়েস্টার্ন ঘাট আর হায়ার দ্যান দ্য ইস্টার্ন ঘাট। স্বাভাবিক, যেটা বললাম যে ওয়েস্টার্ন ঘাটটা অনেকটাই উঁচু, পূর্ব ঘাটের থেকে পশ্চিম ঘাট অনেকটাই উঁচু। দেয়ার অ্যাভারেজ এলিভেশন মানে হচ্ছে হাইট, দেয়ার অ্যাভারেজ এলিভেশন ইজ 900 to 1000 মিটার অ্যাজ এগেনস্ট 600 মিটার্স অফ দ্য ইস্টার্ন ঘাট। যেখানে পশ্চিম ঘাট পর্বত 900 থেকে 1600 মিটার অ্যাভারেজ হাইট, সেখানে পূর্বঘাট পর্বত 600 মিটার মতো হাইট average. The Eastern Ghat stretch from Mahanadi Valley to the Nilgiri in the south. ওকে, ইস্টার্ন ঘাট মহানদী উপত্যকা থেকে নীলগিরি অবধি অবস্থিত, আর ইস্টার্ন ঘাট আর discontinuous and irregular and distressed by river draining into Bay of Bengal. এটা আমি একটু আগেই বললাম যে কেন এই জায়গাতে এই গ্যাপগুলো তৈরি হয়েছে, সেটা হচ্ছে শুধু নদীগুলো এখানে এই সমস্ত জায়গাগুলোকে কেটে সমভূমিতে পরিণত করে দিয়েছে। তাই জন্য আমরা দেখতে পাবো যে ইস্টার্ন ঘাটের মাঝে মাঝে এরকম গ্যাপ রয়েছে, আর যেটা ওয়েস্টার্ন ঘাটের ক্ষেত্রে নেই। আর যেটা বলা হচ্ছে মহানদীর যে উপত্যকা অঞ্চল, এইখান থেকে এখানে রয়েছে নীলগিরি পর্বত অব্দি ইস্টার্ন ঘাট অবস্থিত। ওকে, নেক্সট বলা হচ্ছে the Western Ghat cause orographic rain by facing the rain because most moist winds to the raise along the western slopes of the Ghats. এখানে কি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা বৃষ্টিপাত আমাদের জলবায়ু চ্যাপ্টারে এটা ভালোভাবে পড়বো, যে এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা ভারতের দিকে প্রবাহিত হয়, যাকে আমরা মৌসুমী বায়ু বলি, এই মৌসুমী বায়ু ফার্স্টেই এসে বাধাপ্রাপ্ত হচ্ছে এই উঁচু পার্বত্য অঞ্চলটাতে, যেটাকে আমরা পশ্চিম ঘাট বলছি। তার ফলে এই জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হয়। এই পশ্চিম ঘাট পর্বতের যে পশ্চিম ঢাল রয়েছে, সেই পশ্চিম ঢালে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়, এবং ঘন অরণ্য এই জায়গাটাতে তৈরি হয়েছে। The Western Ghats are known by different local name, এবং এই ওয়েস্টার্ন ঘাট যেটাকে আমরা সম্পূর্ণ পশ্চিম ঘাট পর্বত বলছি, এটা বিভিন্ন নামে পরিচিত, স্থান বিশেষে এটার বিভিন্ন নাম রয়েছে। The height of the Western Ghats possibly increase from north to south. The highest peak include the Anaimudi 2695 মিটার and the Dodabeta 2637 মিটার। তো এখানে আমরা যদি পশ্চিম ঘাট পর্বতটা দেখি, সেটা উত্তর দিকের যে অংশটা, উত্তরের অংশটা তুলনামূলকভাবে দক্ষিণের অংশ থেকে বেশি উঁচু, এবং আনাইমুদি হচ্ছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গ 2695 মিটার এটার হাইট, এবং দোদাবেতা একটা শৃঙ্গ রয়েছে যেটা 2637 মিটার হাইট। অন্যদিকে এখানে যেটা বলা হচ্ছে এটা একটু চেঞ্জ হবে, মহেন্দ্রগিরি 1501 মিটার ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ইস্টার্ন ঘাট। কিন্তু এখন মহেন্দ্রগিরি হাইয়েস্ট পিক নেই, এখানে আমি মার্ক করছি বটে, কিন্তু এটা তোমাদের একটু চেঞ্জ করতে হবে, বইটা এখনো আপডেট করা হয়নি, তাই জন্য এটা দেওয়া রয়েছে। তো যেখানে আনাইমুদি হচ্ছে পশ্চিম ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ, সেখানে মহেন্দ্রগিরিকে বলা হচ্ছে, কিন্তু মহেন্দ্রগিরি এখন নয়, এখন যে পর্বতটা পূর্ব ঘাটের সব থেকে উচ্চতম শৃঙ্গ তার নাম হচ্ছে জিন্দাগাড়া। ঠিক আছে, আমি এখানে পাশে লিখছি। জিন্দাগাড়া এখন সব থেকে হাইয়েস্ট পিক কোথাকার, পূর্ব ঘাট পর্বতের। এটা কিছু মানে একটা নতুন সার্ভে হয়েছে, তার জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। এই যে জিন্দাগাড়া পিক, এটার হাইট হচ্ছে 1690 মিটার। 1690 মিটার, এটা অবশ্যই মনে রাখবে, কারণ WBCS এবারের WBCS এটা কোশ্চেন এসছে পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, জিন্দাগাড়া, এবং এটা কোথায় অবস্থিত, অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ইস্টার্ন ঘাট। শিবরায় হিল অ্যান্ড দ্য জাবদি হিলস আর লোকেটেড ইন দ্য সাউথমোস্ট অফ দ্য
ইস্টার্ন ঘাটের একদম দক্ষিণতম অংশে অবস্থান করছে এই দুটো পর্বত, শিবরায় হিল এবং হচ্ছে জাভদি হিলস, এই দুটো। হ্যাঁ, আর লোকেট দ্য ফেমাস হিল স্টেশন অফ উদাগামন্ডলম, পপুলারলি নোন অ্যাজ উটি। এই জায়গাটার নাম নিশ্চয়ই শুনেছো, উটি। তোমরা এটা কমেন্ট করে জানাও যে উটি কোন জায়গায়, কোন রাজ্যে অবস্থিত। এখানে তোমাদের ম্যাপে লোকেট করতে বলা হয়েছে। তোমরা একটা ম্যাপে অবশ্যই পাশে সবসময় ম্যাপ রাখবে, যখনই আমি এই ক্লাসগুলো নেব ম্যাপ একটা রাখবেই। সেই ম্যাপ দেখে দেখে তোমরা বার করবে যে এই উটি জায়গাটা কোথায় অবস্থিত। ওয়ান অফ দ্য ডিস্টিংক্ট ফিচার অফ দ্য পেনিনসুলার প্ল্যাচু ইজ দ্য ব্ল্যাক সয়েল এরিয়া। এইখানে পেনিনসুলার অঞ্চলে, যে মালভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, সেখানে পাওয়া যায় ব্ল্যাক সয়েল, কালো মাটি এরিয়া, নোন অ্যাজ ডেকান ট্র্যাপ, যেটা ডেকান ট্র্যাপ নামে পরিচিত। দ্যাট দিস ইজ ভলক্যানিক অরিজিন। এই যে কালো মাটি, যেটা কালো মাটি, এখানে তুলো খুব ভালো চাষ হয়। এটার অরিজিন কি, এটা কিভাবে উৎপত্তি হয়েছে? এর কারণ হচ্ছে অগ্নুৎপাত। কোনো একটা টাইমে এখানে অগ্নুৎপাত হয়েছিল, সেইটা আস্তে আস্তে জমা হয়ে এই কালো মাটি অঞ্চলটা তৈরি করেছে। হেন্স দ্য রকস আর ইগনিয়াস। যে পাথর অগ্নুৎপাতের ফলে তৈরি হচ্ছে সেটাকে ইগনিয়াস রক বলবো, আগ্নেয় শিলা বলবো। তো এই কালো মাটি অ্যাকচুয়ালি আগ্নেয় শিলার মাধ্যমে তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি দিস রক হ্যাভ ডিনিউড ওভার টাইম অ্যান্ড আর রেসপন্সিবল ফর দ্য ফর্মেশন অফ ব্ল্যাক সয়েল। এই যে ইগনিয়াস রক, এখানে বহুদিন আগে লাভা ছিল, সেটার ফলে ইগনিয়াস রক বা আগ্নেয় পাথর তৈরি হয়েছিল। সেই আগ্নেয় পাথর সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছে, চেঞ্জ হয়েছে, তার ফলে এই কালো মাটি তৈরি হয়েছে। The Aravalli Hill lie on the western and the northwestern margin of the peninsular plateau. এখানে পেনিনসুলার প্ল্যাচুর যে একদম পশ্চিমতম এতে রয়েছে, বাউন্ডারিতে রয়েছে হচ্ছে আরাবল্লী পর্বত। দিস আর হাইলি ইরোসড হিল অ্যান্ড আর ফাউন্ড অ্যাজ ব্রোকেন হিল। এটা একটা যে আরাবল্লী পর্বত, এটা বহু প্রাচীনকালে একটা ভঙ্গিল পর্বত ছিল। যেমন হিমালয় আজকে একটা ভঙ্গিল পর্বত, বহু উঁচু, প্রচুর উঁচু একটা ভঙ্গিল পর্বত ছিল। কিন্তু পরবর্তীকালে সময়ের সাথে সাথে ক্ষয় হয়েছে, ক্ষয় হতে হতে আজকে একটা ক্ষয়প্রাপ্ত পাহাড়ে পরিণত হয়েছে। এটার হাইট আজকে আর খুব বেশি উঁচু নয়, কিন্তু একটা উঁচু ভূমি হিসেবে থেকে গেছে। দে এক্সটেন্ডেড ফ্রম গুজরাট টু দিল্লি। এই যে পাহাড়টা, সেটা গুজরাট থেকে দিল্লি অব্দি প্রবাহিত, অ্যান্ড সাউথ ওয়েস্ট টু নর্থ ওয়েস্ট ডিরেকশনে। কিরকম অবস্থান করছে? সাউথ ওয়েস্ট থেকে নর্থ ওয়েস্ট ডিরেকশনে এইভাবে অবস্থান করছে। একদিকে রয়েছে গুজরাট, আরেকদিকে রয়েছে দিল্লি। তো ওকে, এইভাবে এটা শেষ হচ্ছে। তো আজকে আমরা এই অবধি রাখছি। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট। বাকি যে অংশটা রয়েছে সেটা পরের দিনের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি বোঝার জিনিস অনেকটা রয়েছে, তাই জন্য একটু বেশি টাইম লাগছে। পরের দিনে খুব বেশি নেই, ছোট্ট একটুখানি জিনিস রয়েছে, সেটা বুঝে নেবো। আর এইখানে যা যা আমরা বুঝলাম, এটা আমাদের বেস হিসেবে কাজ করবে। এরপরে আমরা যখন আরো উপরের ক্লাসের বই পড়বো, তখন আরো ডিটেলস এইগুলো জানতে পারবো। সো আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক এবং শেয়ার করো। এই চ্যানেলটা নতুন, তাই জন্য তোমাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে। আর তোমরা পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে পিডিএফটা। আর পিডিএফটা আমি একসাথে দেবো, বা পিডিএফটা তোমরা ডাউনলোডও করে নিতে পারো। ক্লাস 9-এর বই সার্চ করলেই পেয়ে যাবে। তা আমি একদম পুরো ক্লাসটা শেষ হলে, পুরো চ্যাপ্টারটা শেষ হলে পিডিএফটা দিয়ে দেবো, কিন্তু ক্লাসের নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো মেসেজ বা কিছু বলার থাকে, তাহলে ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম গ্রুপ রয়েছে, বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, বা ইনস্টাগ্রাম রয়েছে, তোমরা সেখানে আমাকে মেসেজ করতে পারো। আমার যে মেন চ্যানেল, সেটারও লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, সেখানেও সাবস্ক্রাইব করে নিও, এবং সেখানেও আমি রেগুলার ক্লাস আপডেট করতে থাকি। লাইভ ক্লাস নিই, তো তোমরা সেই ক্লাসগুলোতেও অংশগ্রহণ করতে পারবে। সো থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।